আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৩ সালের অফিস সহায়ক পদের গণিত অংশের সমাধানটুকু করব। তো চলেন শুরু করা যাক। তো ১ নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে বাৎসরিক ১২.৫ টাকা হারে ৳১০০ র ২ বছরের মুনাফা কত টাকা? তো দেখেন এখানে যেটা বলছে যে বাৎসরিক ১২.৫ টাকা হারে ৳১০০ র ২ বছরের মুনাফা কত টাকা? তো আমরা সরল মুনাফা, এখানে সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে আয় সমান পিএন আর এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো দেখেন এখানে যে বলছে যে পি মানে মূলধন যেটা, আসল যেটা সেটা হচ্ছে ৳১০০। এন মানে হচ্ছে সময়, এন মানে হচ্ছে কি? সময়, এন মানে হচ্ছে সময়, সময় হচ্ছে ২ বছর, সময় হচ্ছে ২ বছর। আর হার মুনাফার হার হচ্ছে আর, আর সমান হচ্ছে 12.5%। যেহেতু এখানে বলছে বাৎসরিক এত টাকা হারে, তার মানে হার মানে হচ্ছে পার্সেন্ট। তো এইখানে আমরা যদি এখন এইখানে পি এর মানটা বসায় দেই, দেখেন আ আর এর এন এর মানটা যদি বসায় দেই এবং আর এর মানটা যদি এখানে বসায় দেই ১২.৫ বাই হচ্ছে ১০০। তো এই ১০০ আর এই ১০০ ক্যানসেল হয়ে যাবে। থাকতেছে হচ্ছে 2 ইন্টু ১২.৫। তো ২ দ্বারা এখানে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে ২৫। তো ২৫ হচ্ছে তার মুনাফা। ২ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে x² + 2xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এইখানে যেটা বলছে দেখেন যে x² + 2xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা? তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? দেখেন এইখানে মনে করেন যে x + y এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? x + y। তো x + y এর ক্ষেত্রে আমরা যদি একটা এই সূত্রটা জানি যে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার মানে কি 2x² + 2xy + y²। তাহলে দেখেন তো এখানে তো x² + 2xy তো আছেই। আমরা যদি তার সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার এই x² + 2xy এখানে দেয়া আছে। তাহলে আমরা y² এর x² + 2xy এর সাথে যদি আমরা y² যোগ করি তাহলেই তো আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন এখানে কিন্তু y² নাই, তার মানে এখানে y² টা এখানে তার আনসারটা হবে কি y²। এখানে আনসারটা কত হবে? y²। ৩ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে a + b হোল স্কয়ার a² - b² এর গসাগু কত? তো গসাগু করার ক্ষেত্রে আমরা এটাকে একটু ভাঙাই, দেখে প্রথম পদটাকে ভাঙাইতে পারি আমরা কিভাবে? a + b * a + b এবং ২ নাম্বার পদ যেটা সেটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে? a² - b² সমান হচ্ছে লিখতে পারবো a + b * a - b, তাই না? a + b কত? a - b। তো আমরা গসাগু করার ক্ষেত্রে একটু সহজ টেকনিক ফলো করব, সেটা হচ্ছে গসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এইখানে আ এই ২ টা রাশির মধ্যে যতগুলা পদেই থাকুক না কেন, যতগুলা রাশিই থাকুক না কেন, এই ২ টা রাশির মধ্যে দেখেন কমন কোন অংশটুকু আছে? a + b এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে a + b আমরা নিতে পারবো। দেখেন এখানে কিন্তু a + b আছে, বাট এখানে a + b নাই। আবার এখানে a - b আছে, এখানে a - b নাই। তাহলে এটা আমরা নিতে পারবো না। তো গসাগু মানেই হচ্ছে কমন অংশটুকু। তার মানে তাদের এই যে a + b হোল স্কয়ার a² - b² এর গসাগু কত? a + b। ৪ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে ৪ ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত? তো আমরা জানি যে বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই r। বৃত্তের পরিধি সমান কত? 2 পাই r। তো এখানে ব্যাসার্ধ দেয়া আছে। ব্যাসার্ধ কত দেয়া আছে? 2 পাই ইনটু 7। ব্যাসার্ধ দেয়া আছে কত? 7। তাহলে এখানে দেখেন তো আমরা একটি বৃত্তের পরিধি কত? তো এখানে আমরা যদি লিখি, দেখেন এখানে 7, তো আর হচ্ছে 7, যেহেতু 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট, কারণ টা হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে হবে 14 পাই। তো 14 পাই ইঞ্চি। এখানে 14 পাই ইঞ্চি হচ্ছে তার রেজাল্ট। ঠিক আছে? ৫ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে xy এর মান এর গড়। xy এর মানের গড় দেয়া আছে দেখেন ৯ এবং z এর মান দেয়া আছে হচ্ছে 12। আমাকে বের করতে বলছে যে xy এবং z এর মানের গড় কত? xy এবং z এর মানের গড় কত? তাহলে আমরা জানি যে গড় কিভাবে বের করে? যে ২ টা সংখ্যার যোগফল এবং এই যতগুলা সংখ্যা আমরা যোগ করি তাদের ওই সংখ্যাগুলা, ওই মোট সংখ্যা দ্বারা আমরা কি করে দেই? ভাগ করে দেই। ওইটাই হচ্ছে তাদের গড়। তো এখানে দেখেন xy এর মানের গড় দেয়া আছে হচ্ছে ৯। তাহলে আমরা এটা লিখতে পারি না? এখান থেকে যদি আমরা x + y মানে xy এর মানটা বের করি, তাহলে ২ টা সংখ্যার যোগফল যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে এই ২ এটার সাথে গুণ হবে, তাহলে কত হবে? ১৮। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম দেখেন যে x + y সমান হচ্ছে ১৮। এটা আমরা পাইলাম। এবং z দেয়া আছে। z এর মানটা দেয়া আছে হচ্ছে কত? 12।
তাহলে আমাকে বের করতে বলছে এক্স ওয়াই জেড মানে 3টা সংখ্যার গড়। তো 3টা সংখ্যার গড় মানে কি দেখেন, এই যে 2টা সংখ্যার যোগফল তো আমরা জানি, আর এই 3 নাম্বার সংখ্যার যোগফলও আমরা জানি। তাহলে এই 3টা সংখ্যার যোগ করার পরে আমরা 3 দ্বারা ভাগ করে দিলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে তাদের গড়। তাহলে দেখেন তো এখানে 18 প্লাস হচ্ছে 12 বাই হচ্ছে এখানে কত হবে 3 হবে। অবশ্যই এখানে এই যে এখানে হচ্ছে 2টা সংখ্যা আছে আর এখানে হচ্ছে একটা সংখ্যা আছে, যার কারণে আমরা এখানে 3 দ্বারা ভাগ করছি। এখানে যদি 2টা সংখ্যা থাকে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এখানে দেখেন 30 বাই হচ্ছে 3, তো এখানে আমরা 3 দ্বারা ভাগ করলে হবে কত 10। 10 হচ্ছে তাদের 3টা সংখ্যার গড়। 6 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। তো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কি কি দেখেন তো এখানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এরকমভাবে কত পর্যন্ত যাবে 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু 100 তো আর বিজোড় সংখ্যা না, তো 99 পর্যন্ত এই সংখ্যার মানে বিজোড় সংখ্যাগুলোর গড়। বিজোড় সংখ্যাগুলোর কি গড়। তো এখানে বিজোড় সংখ্যাগুলোর গড় বের করতে হলে দেখেন 100 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। তো এখানে সংখ্যা আছে কতগুলা দেখেন তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে কতগুলা 50টা সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত কতগুলা সংখ্যা আছে 50টা সংখ্যা আছে। 50টা জোড় 50টা বিজোড়। তো আমরা যদি এখানে দেখেন এই 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি, আর ওই সংখ্যাগুলো থেকে যদি ওই সংখ্যা থেকে যদি আমি 50 দ্বারা ভাগ করে দেই তাহলে যে সংখ্যাটা আসবে ওইটাই হচ্ছে তাদের গড়, বিজোড় সংখ্যাগুলোর গড়। কারণ আমরা জানি গড় কিভাবে বের করে, যে যতগুলা সংখ্যা আছে সবগুলো সংখ্যার যোগফল বাই হচ্ছে মোট সংখ্যা। যতগুলা সংখ্যা আমরা যোগ করছি ততগুলা সংখ্যার দ্বারা আমরা কি করব ভাগ করব। তো এখানে দেখেন যে এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন তো এখানে বিজোড় সংখ্যাগুলোর যোগফল হবে n স্কয়ার, তাই না? আমরা এটা জানি, সূত্রটা হচ্ছে যে যে কোনো স্বাভাবিক বিজোড় সংখ্যার গুণফলের যোগফলের সমষ্টির সূত্র হচ্ছে n স্কয়ার। তো n এখানে কত, এই যে 99 নাম্বার, তো 99 কত নাম্বার পদ 50 নাম্বার পদ, 99 কত নাম্বার পদ 50 নাম্বার পদ, তার মানে কি 55 মানে 50 হোল স্কয়ার হচ্ছে তার এই যে এই সংখ্যাগুলোর যোগফল, তাই না? এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত 50, তাহলে এটা যদি আমি লিখি তাহলে 2500। তো 2500 হচ্ছে এই 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলার কি 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলার সমষ্টি। এখন আমাকে বের করতে বলছে সমষ্টি, তো বের করতে বলে না, আমাকে বের করতে বলছে গড়। তো গড় হইতে হলে এখানে মোট সংখ্যা ছিল 50, তো 50 দ্বারা এখানে আমাকে ভাগ করতে হবে। তো 50 দ্বারা যদি আমরা ভাগ করি এখানে হবে, এখানে কত হবে 50 হবে, এখানে কত হবে 50, তাহলে 50 হচ্ছে তার রেজাল্ট। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় হচ্ছে দেখেন 50। 7 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে, এটা তো মুখস্থ, দেখেন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, তো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তো এটা তো বোঝানোর কিছু না, এটা হচ্ছে মুখস্থ। 8 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে দেখেন এইটা একটু বুঝতে হবে, এটা অনেক চাকরির পরীক্ষায় এরকম টাইপের ম্যাথগুলো আসে। তো এইখানে দেখেন কি বলছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল হচ্ছে 60। বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত, এটা আমাকে বের করতে বলছে। তো আমাকে এখানে বের করতে বলছে দেখেন যে 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের যোগফল কত 60 বছর। বর্তমানে পিতার বয়স হচ্ছে, পুত্রের বয়স হচ্ছে 20। 5 বছর বর্তমানে পিতার বয়স কত, আমরা ধরে নিলাম বর্তমানে পিতার বয়স হচ্ছে x বছর। বর্তমানে পুত্রের বয়স কত 20 বছর, এটা আমরা জানি। তো 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল x - 5, এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল 15, এবং এই যে 5 বছর পূর্বে পিতার বয়স এটা ছিল, পুত্রের বয়স এটা ছিল, এবং তাদের যোগফলটা হচ্ছে কত 60, তাদের যোগফল কত 60। তো এখান থেকে আমরা যদি বের করি x সমান হচ্ছে এটা থেকে বিয়োগ করলে হবে হচ্ছে কত 10 এখানে চলে যাবে, তাহলে এখানে হবে 50। তাহলে বর্তমানে হচ্ছে যে পিতার বয়স হচ্ছে কত বছর 50 বছর, বর্তমানে পিতার বয়স 50 বছর। 9 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের সর্বোচ্চ কতটি স্থূলকোণ থাকতে পারে। দেখেন আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন ত্রিভুজের কয়টা স্থূলকোণ থাকতে পারে, দেখেন আমরা যদি 2টা স্থূলকোণ দিই তাহলে স্থূলকোণ মানে কি, যে 90 ডিগ্রির থেকে বেশি, যেই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি সেটাকে আমরা স্থূলকোণ বলি। তো স্থূলকোণ যদি 2টা হয়ে যায় 90 ডিগ্রি থেকে বেশি, দেখেন 90 ডিগ্রি থেকে বেশি মানে কি 99 প্লাস 99, এটাও তো স্থূলকোণ। এখন এই 2টা স্থূলকোণকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে 182। দেখেন তো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180,
বাট আমি যদি দুইটা স্থূলকোণ নেই তাহলে আমার হয়ে যাচ্ছে কত 180 থেকে বেশি। তাহলে কি ওইটা ত্রিভুজ হবে? অবশ্যই হবে না। আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। তার মানে আমাদের কয়টা স্থূলকোণ সম্ভব? একটা স্থূলকোণ সম্ভব। একটা ত্রিভুজের সর্বোচ্চ কতটি স্থূলকোণ থাকতে পারে? একটি স্থূলকোণ থাকতে পারে। আর বাকিগুলা সবগুলা কি হবে? সূক্ষ্মকোণ হবে। দেখেন 10 নম্বর এমসিকিউ যেটা সেটা হচ্ছে যে একটি বিন্দু দিয়ে কতটি সরল রেখা আঁকা যায়? তো একটা বিন্দু আমাদের কাছে একটা বিন্দু দেয়া আছে। ওই বিন্দু দ্বারা কতগুলো সরলরেখা অঙ্কন করতে পারবো? আমরা কোনো সরলরেখা অঙ্কন করতে পারবো না। কারণ আমরা জানি যে একটা বিন্দু দ্বারা আমরা কোনো সরলরেখা অঙ্কন করতে পারবো না। আমাকে যদি ২ টা বিন্দু দেয়া থাকে, সর্বনিম্ন ২ টা বিন্দু দেয়া থাকে, ওই ২ টা বিন্দু দিয়ে আমরা সরলরেখা অঙ্কন করতে পারবো। বাট একটা বিন্দু তোমাকে যদি দেয়া থাকে তাহলে তুমি আমরা কখনোই সরলরেখা অঙ্কন করতে পারবো না। তো এটা হচ্ছে তার রেজাল্ট হচ্ছে কি? কোনোটাই নয়। 11 নম্বর যে এমসিকিউটা আছে দেখেন কি বলছে এখানে যে 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 30 থেকে 50 এর মধ্যে। তো আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে যেই সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে সেটাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। দেখেন 30 তো মৌলিক সংখ্যা না। তো 31 কে কোনো সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যায় না। দেখেন 31 এবং ১ দ্বারা ভাগ করা যায় শুধু। আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। তার মানে আমরা বলতে পারবো যে 30 এর পরে 31 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তারপরে আমরা 33 তো ৩ দ্বারা ভাগ যায়। 35 ও ভাগ যায়। এরপরে হচ্ছে দেখেন এখানে আমরা বিজোড় সংখ্যাগুলো নেব। কারণ জোড় সংখ্যাগুলো তো ২ দ্বারা ভাগ যাইতেই আছে। তো ওইগুলো তো আমরা নিতেছি না। ওইগুলো নিলেও আমাদের লাভ হইতেছে না। তো এখানে আরেকটা আছে 37। তো 37 কে কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি না। আবার 39 তো ৩ দ্বারা ভাগ যায়। এরপরে হচ্ছে 40 না 41, 41 ৩ দ্বারা 41 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এরপরে আছে 43, এরপরে হচ্ছে 47, এরপরে হচ্ছে 49 তো ভাগ যায়। তার মানে এখানে কয়টা সংখ্যা আছে দেখেন ১, ২, ৩, ৪, ৫। এই ৫ টা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে ৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? ৫ টা। ১২ নম্বর যে এমসিকিউটা দেখেন এটা খুবই ইম্পোর্টেন্ট। এইটা একটু বুঝতে হবে। তো দেখেন এখানে কি বলছে যে x প্লাস y সমান হচ্ছে 6। তার মানে এখানে x প্লাস y সমান 6 মানে কি? যেকোনো ২ টা সংখ্যার যোগফল কত? 6। যেকোনো ২ টা সংখ্যার যোগফল 6। তো আমরা কোন ২ টা সংখ্যার যোগফল 6 হয় দেখি তো? 1 প্লাস 5 এই ২ টা সংখ্যার যোগফল 6। 2 প্লাস 4 এই ২ টা সংখ্যার যোগফল 6। এরপর হচ্ছে 3 প্লাস 3 এই ২ টা সংখ্যার যোগফল 6। আর কোন সংখ্যা কি আছে যেই সংখ্যাগুলোর যোগফল 6 হবে? দেখেন আমি যদি লিখি যে 5 প্লাস 1 এটাও যেই কথা এটা তো একই কথা। কোন সমস্যা আছে? এরপর 4 প্লাস 2 এটা যেই কথা এটা তো একই কথা। 3 প্লাস 3 এটা তো একই কথা। আর কোন সংখ্যা নাই যে এমন কোন সংখ্যা নাই যে সংখ্যাগুলোর যোগ করার পরে এটা কত আসবে? 6 আসবে। তো আমরা পাই গেলাম কিন্তু 6 কতগুলা সংখ্যা দ্বারা যোগ করলে 6 আসে। মানে এরকম এই ৩ টা আমরা কন্ডিশন পাইলাম যে 1 প্লাস 5 যোগ করলে 6 আসে, 2 প্লাস 5 যোগ করলে হবে 6 আসে, 3 প্লাস 3 যোগ করলে হচ্ছে 6 আসে। আরেকটা আছে সেটা হচ্ছে 0 প্লাস 6। 0 প্লাস 6 সমান কত? 6। তো এই সংখ্যাটা যোগ করলেও 6 আসে। এখন আমাকে বের করতে বলছে যে x, y দেখেন এগুলো তো x এবং y এর মান। এগুলো তো x এবং y এর মান, তাই না? যেহেতু আমাকে এই x এবং y দিয়ে দিছে। তাহলে দেখেন তো এখানে বলছে x এবং y এর বৃহত্তম মান। আমরা তো ৪ টা কন্ডিশন পেলাম যে সংখ্যাগুলোকে যোগ করার পরে এখানে 6 আসে। আমাকে এখন বের করতে বলছে যে ওই যে ৪ টা কন্ডিশন যে আমরা পাইলাম বা ৪ টা সমীকরণ যে পাইলাম, যে ৪ টা রাশি মালা পাইলাম আমরা। ওই ৪ টার মধ্যে দেখেন ওই ৪ টা সংখ্যার মধ্যে কোনগুলা গুণ করার পরে বৃহত্তম সংখ্যা আসবে। দেখেন তো এই 1 into 5 এটা গুণ করলে 5, এই 2 into 4 এটা গুণ করলে হচ্ছে 10, 8, 3 into 3 এটা গুণ করলে হচ্ছে 9 এবং 0 into 6 এটা গুণ করলে 0। দেখেন তো আমাকে বলছে xy, এগুলো তো xy এর মানই ছিল। xy এর মান ছিল না? এখন আপনি বলতে পারেন যে এটা আমি x না এটা কেন x ধরলাম এটা কেন? ধরেন একই কথা। দেখেন একই আসবে। 5 into 1 মানে কত? 5। তার মানে রেজাল্ট কিন্তু সেমই আসবে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমার সবচেয়ে বড় মানে xy মানে ৩ টা সংখ্যার ২ টা সংখ্যার গুণফল সবচেয়ে বড় কোনটা আসতেছে? এই যে এইটা। তার মানে তার রেজাল্টটা বৃহত্তম মান এই যে x প্লাস y সমান 6 হইলে এই তাদের গুণফলটা সর্বোচ্চ কত হইতে পারে? 6 হইতে পারে।